ওকে, হ্যাঁ ঠিক আছে। আপনারা ইয়ে করেন, আমার জিপি সিমটাতে একটা কল দিয়ে না, আপনারা মেসেঞ্জারে কল দিবেন না, যদি প্রবলেম হয় 0 17 17 0 68 68 0, 17 17 34 34 34 68, কত সুন্দর নম্বরটা না, 0 17 17 0 68 68 0, এই নম্বরে কল দিয়েন যখন আপনি দেখবেন যে প্রবলেম হচ্ছে, এই নম্বরের কল দিয়ে না। আমি সেই জন্য কিন্তু ফোন ধরি, আবার প্রবলেম ওরা কেউ নাই। ধাপাধাপ কবে আপনাদেরকে বিদায় দিতে পারবো। আপনাদের ভালোভাবে বিদায়টা খুব জরুরি। দেখেন আসলে এনভায়রনমেন্টাল ইস্যুস থেকে কি কি আসে, প্রথমত এখানে খুব গুরুত্বপূর্ণ হলো সম্মেলন। কালকে ক্লাসে আমি বলছি গুরুত্বপূর্ণ হলো সম্মেলন, তারপরে হলো চুক্তি প্রোটোকল, এরপরে হলো কনভেনশন সনদ, কনভেনশন সনদ, এরপরে গুরুত্বপূর্ণ হলো সংস্থা, সংস্থা কিছু জাতিসংঘের সংস্থা, কিছু ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এরপরে গুরুত্বপূর্ণ হলো দিবস, এরপরে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন কনসেপ্ট, এনভায়রনমেন্টাল কনসেপ্ট বা ধারণা, এনভায়রনমেন্টাল কনসেপ্ট অথবা হলো ধারণা। সো সম্মেলন থেকে শুরু করি আমরা, সম্মেলন, চুক্তি প্রোটোকল, কনভেনশন সনদ, সংস্থা ইউএন এবং আইএনজিওস, দিবস, কনসেপ্ট এবং ধারণা। ক্লিয়ার? কনসেপ্ট এবং ধারণা, ভাইয়া একটু ক্লাস হচ্ছে এখানে, ভাই ক্লাস হচ্ছে অনলাইনে, একটু পাশে। আসছে 43rd পিরিয়ডের পরে আবার পড়ায়েন, কাজ পায় না। রেডি? কনসেপ্ট বা ধারণা, যেমন দেখেন প্রথমত দেখেন E8, আমরা কনসেপ্ট থেকে শুরু করি। জান E8 হলো পরিবেশ দূষণকারী 8টি দেশ, পরিবেশ দূষণকারী 7টি দেশ ও সংস্থা ও একটি সংস্থাকে বোঝায়, এবং এরা প্রায় 70% কার্বন এমিশন করে, কমপক্ষে 70% কার্বন নির্গমন করে থাকে। এই 70% কার্বন নির্গমন করে থাকে হলো E8ভুক্ত দেশ এবং সংস্থা। E8ভুক্ত দেশ হলো 5টা, যেমন ব্রিক্সভুক্ত 5টা দেশ আছে, এরপর USA, জাপান, আর যে সংস্থা তার নাম হলো ইউরোপিয়ান ইউনিয়ন। অর্থাৎ E8ভুক্ত দেশ এবং সংস্থা হলো 7টি দেশ এবং একটি সংস্থা, 7টি দেশ এবং একটি সংস্থা, সেটা হলো সো ব্রিক্স প্লাস USA, জাপান প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন, পরিবেশ দূষণকারী 7টি দেশ একটি সংস্থাকে বোঝায়, এবং এই E8ভুক্ত দেশগুলো হলো পরিবেশ দূষণের জন্য দায়ী। এরপরে হলো অ্যানেক্স দ্য ফার্স্ট, এটা হলো শিল্প প্রধান 43টি দেশকে UNFCCC অ্যানেক্স দ্য ফার্স্ট নামে ডাকে। অর্থাৎ অ্যানেক্স দ্য ফার্স্ট হলো, এটা হলো শিল্প প্রধান 43টি দেশকে UNFCCC অ্যানেক্স দ্য ফার্স্ট নামে ডাকে। আর এই রকমের আরো কয়েকটা আছে,
শিল্প 43 দেশকে UNFCCC অ্যানেক্স দ্য ফার্স্ট নামে ডাকে। আরেকটা কনসেপ্ট আছে এরকমের, সেটা হলো অ্যানেক্স দ্য সেকেন্ড। অ্যানেক্স দ্য সেকেন্ডও আছে, অ্যানেক্স দ্য ফার্স্ট আছে, অ্যানেক্স দ্য সেকেন্ড আছে। ওরে কারা ফোন দেয় এরকমের? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। আচ্ছা আচ্ছা, কমেন্ট করেন। মানে লাইভ অফ হয়ে গেলে কল দিয়ে না? ওকে, গুড। দায়িত্বশীল একজন কল করেছে, আবার ফোন দিতেছে। উনিও মনে হয় বলবে এটাই, আবার ভেজাল করে গেলাম। আলাইকুম জি। হ্যাঁ, রাজু আমি তো ক্লাসে। ভিউতে কেউই নাই, কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, তুমি সোহানকে ফোন দাও। সোহান। ওকে, হ্যাঁ, বাবা। ওকে, আজকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখেন এবারে অ্যানেক্স হলো শিল্প প্রধান 43 দেশকে এই নামে ডাকা হয়। এরপরে আছে গ্রিন ব্যাংকিং। হলো কাগজবিহীন ব্যাংকিং কার্যক্রম। আমি তো আর একটা ভেজালে পড়ে গেলাম মনে হয়। আজিজ, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, দাঁড়াও। ওকে, এরপরে গ্রিন ব্যাংকিং কনসেপ্ট, এটাও হলো পরিবেশের সাথে রিলেটেড কনসেপ্ট, অর্থাৎ কাগজবিহীন ব্যাংকিং কার্যক্রমটাই হলো যখন আপনি কাগজ ব্যবহার করবেন না, তখন গাছ কাটতে হবে না, তখন অটোমেটিক্যালি আপনার পরিবেশ সুরক্ষা হবে। কনসেপ্টের মধ্যে আরেকটা হলো কার্বন ট্রেড হলো এই একটা দেশ, দুঃখিত, এই একটা দেশ, এটা কার্বন এমিশন করে এতটুকু আর ও এমিশন করে এতটুকু, অর্থাৎ এ কান্ট্রি আর বি কান্ট্রি, অর্থাৎ বি কান্ট্রি বেশি কার্বন নির্গমনের জন্য এ কান্ট্রি থেকে, অর্থাৎ এ কান্ট্রি থেকে বাকি অংশ কিনে নেবে, অর্থাৎ বেশি অংশ কিনে নিবে, অর্থাৎ বি কান্ট্রি এ কান্ট্রিকে জরিমানা দিবে, বি কান্ট্রি এ কান্ট্রিকে জরিমানা দিবে। এই জরিমানাটা হলো কার্বন ট্রেড। এ কান্ট্রি আর বি কান্ট্রি বেশি কার্বন ইমিশন যদি করে, তাহলে এই যে অতিরিক্তটা এ কান্ট্রি থেকে কিনে নিবে, যে তুমি কম ইমিশন করছো, আমি বেশি করছি, তার মানে তুমি টাকাটা রাখো। এই কনসেপ্ট চালু হয় 1997 সালের কিয়োটো প্রোটোকলে। 1997 সালের কিয়োটো প্রোটোকলে ওহো, অর্থাৎ বি কান্ট্রি এ কান্ট্রিকে জরিমানা দিবে, বি কান্ট্রি এ কান্ট্রিকে
জরিমানা দিবে। আমি যেটা বলছিলাম অ্যানেক্স দ্য ফার্স্ট, যেটা হলো শিল্প প্রধান দেশ, এরা হলো শিল্প প্রধান দেশ, আর অ্যানেক্স দ্য সেকেন্ড এটা হলো মানে উন্নয়নশীল দেশ, এরা হলো উন্নয়নশীল দেশ। আর নন অ্যানেক্স হলো যারা কার্বন ইমিশন করে না, কার্বন ইমিশনে আবার আসছে। দেখেন অ্যানেক্স ওয়ান হলো, অ্যানেক্স দ্য ফার্স্ট হলো শিল্প প্রধান দেশ, অ্যানেক্স দ্য টু হলো সেকেন্ড হলো উন্নয়নশীল দেশ, আর নন অ্যানেক্স হলো কার্বন নির্গমনে দায়ী নয় কিন্তু কার্বন নির্গমনের শিকার হন, যেমন বাংলাদেশ। অন কাইন্ড অফ কান্ট্রি হলো বাংলাদেশ। সো কনসেপ্টের মধ্যে অ্যানেক্স দ্য ফার্স্ট, অ্যানেক্স দ্য সেকেন্ড, অ্যানেক্স দ্য থার্ড। এরপরে যদি দেখেন ক্লাইমেট এমার্জেন্সি, ক্লাইমেট এমার্জেন্সি এটা জলবায়ু জরুরি অবস্থা, জলবায়ু জরুরি অবস্থা প্রথম জারি করে ইউকে। জলবায়ু জরুরি অবস্থা প্রথম জারি করে ইউকে। অ্যানেক্সের ডিভিশন করে কেন একজন প্রশ্ন করছেন। ইউকে 2019 সালে প্রথম কার্বন এমিশন করে, অর্থাৎ অ্যানেক্স দ্য ফার্স্ট হলো কার্বন এমিশনে যারা শীর্ষ দেশ তাদের, আর অ্যানেক্স দ্য সেকেন্ড এটা হলো শিল্প প্রধান না তবে উন্নয়নশীল দেশ, আর নন অ্যানেক্স এটা হলো যারা কার্বন এমিশন করে না। তবে অ্যানেক্স দ্য টু যারা, অ্যানেক্স দ্য ফার্স্ট সেকেন্ড বলা হয় এটাকে, রোমান যখন এক হয় তখন তাকে ফার্স্ট বলতে হয়। রোমান মানে এইভাবে যদি বড় হাতের রোমান সংখ্যা থাকে তখন দ্য ফার্স্ট বলতে হয়, দ্য সেকেন্ড বলতে হয়, কিন্তু টু বলা যায় না। যেমন কিং এরকম থাকে, কিং দ্য সেকেন্ড, তখন এটা হয়। তো অ্যানেক্স দ্য সেকেন্ড যেটা, সেটা হলো আপনার যারা কম কার্বন এমিশন করে আর তারা কম দায়ী, আর অ্যানেক্স দ্য ফার্স্ট যারা তারা বেশি দায়ী। ক্লাইমেট এমার্জেন্সি এটা হলো জলবায়ু জরুরি অবস্থা প্রথম ইউকের পার্লামেন্ট প্রথম এটা পাশ করে, ব্রিটিশ পার্লামেন্ট। ক্লাইমেট এমার্জেন্সি। এবার হলো কার্বন ট্যাক্স। কার্বন ট্যাক্স, কার্বন ট্রেড যে ধারণাটা, এটা পৃথিবীর সব দেশের জন্য যারা বেশি কার্বন এমিশন করবে, যারা বেশি কার্বন এমিশন করবে তাদের জন্য, কার্বন এমিশন যারা বেশি করবে তারা কিন্তু কম যারা তাদের কাছ থেকে তারা এই কার্বনটা কিনে নেবে। এবং এটা কিয়োটো প্রোটোকল 1997 সালে কিয়োটো প্রোটোকল এই ধারণাটা দেওয়া হয়। আর মনে রাখবেন সবুজ বিপ্লব এটা ঘোষণাকারী দেশ কিন্তু ইউকে। 2021 সবুজ বিপ্লব ঘোষণাকারী দেশ কিন্তু 2021। আর সবুজায়ন রূপরেখা ঘোষণাকারী এটা হলো সৌদি আরব, কিংডম অফ সৌদি আরাবিয়া, কিংডম অফ সৌদি আরাবিয়া। সবুজায়ন রূপরেখা ঘোষণাকারী হলো কিংডম অফ সৌদি আরাবিয়া।
কার্বন ট্রেড আর কার্বন ট্যাক্স সেম না। এরপরে দেখি কার্বন ট্যাক্স বলি না, কার্বন ট্যাক্স অথবা কার্বন কর, এটা প্রথম চালু করে ফিনল্যান্ড। আর এ পর্যন্ত প্রায় 38টার উপরে দেশ কার্বন ট্যাক্স চালু করেছে। তারপরে হলো পরিবেশ সূচক চালুকারী ভারত। পরিবেশ সূচক চালুকারী দেশ হলো ভারত। চার 4,000 কোটি গাছ লাগাবে সৌদি আরব। এর মধ্যে সৌদিতে 1,000 কোটি আর মধ্যপ্রাচ্যে 3,000 কোটি। 4,000 কোটি গাছ লাগাবে সৌদি আরব। 4,000 কোটি গাছ লাগাবে সৌদি আরব, মধ্যপ্রাচ্যে 3,000 কোটি, সৌদিতে 1,000 কোটি। এরপরে গাছ কাটা নিষেধ নরওয়েতে। গাছ কাটা নিষেধ নরওয়েতে। এটা আসলে দুঃখিত 5,000 কোটি হবে। এখানে 4,000 কোটি মধ্যপ্রাচ্যে আর সৌদিতে 1,000 কোটি, মোট হলো 5,000 কোটি। আর বাংলাদেশ হলো 11.5 মিলিয়ন। বিডি 11.5 মিলিয়ন গাছ লাগাবে। ইতোমধ্যে 2020 সালে লাগিয়েছে বাংলাদেশ। 11.5 মিলিয়ন গাছ লাগাবে। আমাদের উপজেলায় যে গাছ লাগাইছে একটা গাছও বাঁচে নাই। একটা গাছ মনে হয় বাঁচে, একটা, মানে সামনে, আর সবগুলোই মরে গেছে। মানে গরুতে খায়, কত কিছুতে খায়, কেউ কিছু বলে না, শুধু শুধু সরকারের টাকা নষ্ট। ঠিক আছে, ক্লিয়ার? সবুজায়ন রূপরেখা চুক্তি ইংলিশ কি না? গ্রিন ফ্রেমওয়ার্ক প্ল্যান। গ্রিন ফ্রেমওয়ার্ক প্ল্যান। তাহলে কনসেপ্ট দেখলাম, কার্বন ট্যাক্স, কার্বন ট্রেড, পরিবেশ সূচক চালুকারী প্রথম দেশ হলো, আরেকটা দেখেন কিলিং কার্ভ। এটা হলো কার্বন নির্গমন স্কেল, একটা মানে পরিমাপক। ওকে, তাহলে কিলিং কার্ভ কার্বন নির্গমন পরিমাপক। কিলিন এয়ার অ্যান্ড কোয়ালিশন 6টি দেশের উষ্ণতা হ্রাস চুক্তি 2012 সালে হয়। ইউএসএ, মেক্সিকো, কানাডা, ঘানা এবং ডেনমার্ক। ওকে, আটকে যাচ্ছে
কিলিং কার্ভ হলো পরিবেশ, মানে আপনার কার্বন যে নির্গমনটা হয় সেটাকে পরিমাপ করে কিলিং কার্ভ দ্বারা, অর্থাৎ এই কার্ভ দ্বারা দেখায়। এই কার্ভটাই হলো কিলিং কার্ভ। এই কিলিং একটা মানুষের নাম, আবার KILLING দিয়েন না, এই কিলিং একটা মানুষের নাম, সে মানুষের নাম হলো কিলিং কার্ভ, সেটা পরিবেশ পরিমাপক। ক্লিন এয়ার অ্যান্ড কোয়ালিশন, এটা 6টি দেশের উষ্ণতা হ্রাস চুক্তি 2012 সালে স্বাক্ষরিত হয়। এখানে USA, মেক্সিকো, কানাডা, ঘানা, বাংলাদেশ এবং ডেনমার্ক এই 6টি দেশের অন্তর্ভুক্ত ক্লিন এয়ার অ্যান্ড কোয়ালিশনের মধ্যে। দিবস, পরিবেশ বিষয়ক দিবস। পরিবেশ বিষয়ক দিবস, এই পরিবেশ বিষয়ক দিবসের মধ্যে আপনারা বেসিক ভিউ এবং রিসেন্ট ভিউ দুইটাতেই দেয়া আছে। গুরুত্বপূর্ণ দিবস দেয়া আছে, আমি কয়েকটা লিখিয়ে দিচ্ছি। পরিবেশ বিষয়ক দিবসের মধ্যে স্লোগানও দেয়া আছে। পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস। একবার প্রাণী দিবস আসছিল, 35তমতে আসছিল 4 অক্টোবর। প্রাণী দিবস 4 অক্টোবর। ক্লিন এয়ার অ্যান্ড কোয়ালিশন, 6টি দেশের উষ্ণতা হ্রাস চুক্তি 2012 সালে স্বাক্ষরিত হয়। USA, মেক্সিকো, কানাডা, ঘানা, বাংলাদেশ এবং ডেনমার্ক। ওকে, পরিবেশ বিষয়ক দিবস 35তমতে একটা প্রশ্ন আসছিল, প্রাণী দিবস কবে, যেটার উত্তর ছিল 4 অক্টোবর। দিবসের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা দিবস দেখি, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ দিবস 3 মার্চ, বন্য প্রাণী দিবস। 3 মার্চ বন্য প্রাণী দিবস। 21 মার্চ, 22 মার্চ, 23 মার্চ। 21, 22, 23 বন, পানি, আবহাওয়া। বন, পানি, আবহাওয়া দিবস। অর্থাৎ বন দিবস হলো 21 মার্চ, 22 মার্চ পানি, 23 মার্চ হলো আবহাওয়া দিবস। এরপরে যদি দেখেন 22 এপ্রিল, 22 এপ্রিল আর্থ ডে বা ধরিত্রী দিবস। ধরিত্রী দিবস। পৃথিবী দিবস হলো আর্থ ডে 22 এপ্রিল। আর 22 মে জীব বৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য দিবস 22 মে। 22 মে জীব বৈচিত্র্য দিবস। এরপরে যদি দেখেন এখানে গুরুত্বপূর্ণ দিবস হলো 17 জুন খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। মরুকরণ প্রতিরোধ দিবস 17 জুন। 5 জুন পরিবেশ দিবস, এটা আসে পরীক্ষা অনেকবার। পরিবেশ দিবস 5 জুন পরিবেশ দিবস। এবং 5 জুন পরিবেশ দিবসের স্লোগান প্রতিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। প্রতিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। প্রতিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার, এটা হলো স্লোগান 5 জুন 2021-এর স্লোগান। পরিবেশ দিবস 2021-এর স্লোগান প্রতিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। 5 জুন পরিবেশ দিবস। 17 জুন হলো খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। এরপরে
গুরুত্বপূর্ণ দিবস বললে 29 জুলাই বাঘ দিবস। বাঘ দিবস আছে, কিন্তু পৃথিবীতে 14টা দেশে বাঘ হয়, তারা উদযাপন করে। 14টি দেশে বাঘ আছে। আপনি আশ্চর্য হবেন যে বাঘ সম্মেলনও হয়, বুঝছেন? 3টা বাঘ সম্মেলন হয়েছে, রাশিয়ায় একবার, ঢাকায় একবার, রাশিয়া আর একবার, অর্থাৎ 3বার বাঘ সম্মেলন হয়েছে যাবৎ। বাঘ সম্মেলন হয়, আশ্চর্য হবেন যে বাঘ সম্মেলন আছে। এখানে বাঘ উপস্থিত থাকে না, বাঘ অর্থাৎ যেই সব দেশে বাঘ আছে সেই সব দেশের পরিবেশ মন্ত্রীরা থাকে। তাহলে বাঘ দিবস, সরি পরিবেশ না, প্রাণী সম্পদ মন্ত্রীরা থাকে। বাঘ দিবস 29 জুলাই। পৃথিবীতে 14টা দেশে বাঘ আছে। জুলাই, এরপরে আগস্টে তেমন কোনো ইয়ে নেই। আপনার এই দিবস দুটো গুরুত্বপূর্ণ। একটা হলো 16 সেপ্টেম্বর, যেটা সিএফসি রাস দিবস। আর একটা হলো 22 সেপ্টেম্বর, এটা হলো গাড়ি মুক্ত দিবস বা কার ফেরি ডে, গাড়ি মুক্ত দিবস। বাংলাদেশ এখন পর্যন্ত উদযাপন করে না 22 সেপ্টেম্বর। সেপ্টেম্বর গেলে সেপ্টেম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ দিবস, সেটা হলো ভাই সেপ্টেম্বরে 27 সেপ্টেম্বর, এটা হলো পর্যটন দিবস। সেপ্টেম্বর মাসের দিবসগুলো গুরুত্বপূর্ণ। আরেকটা দিবস আছে 28 সেপ্টেম্বর, এটা যদিও পরিবেশের সাথে রিলেটেড না, কিন্তু পরীক্ষা আসে। 28 সেপ্টেম্বর এটা হলো তথ্য অধিকার দিবস। তথ্য অধিকার দিবস সবগুলো আন্তর্জাতিক, এখানে যা লিখছি সবই আন্তর্জাতিক। 27 সেপ্টেম্বর তথ্য অধিকার দিবস। তথ্য অধিকার দিবস। রাহাত বিয়ে কর, বুঝছস? রাহাত খান। তাহলে সিএফসি রাস, এটা হলো 16 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর গাড়ি মুক্ত, 27 সেপ্টেম্বর পর্যটন দিবস, কিন্তু 28 সেপ্টেম্বর হলো তথ্য অধিকার দিবস। এটা যদিও পরিবেশের সাথে রিলেটেড না, কিন্তু গুরুত্বপূর্ণ। আর 13 অক্টোবর, 4 অক্টোবর তো পরীক্ষা আসছিল একবার, প্রাণী দিবস। প্রাণী দিবস আর একটা হলো 4 অক্টোবর প্রাণী দিবস, আর একটা হলো 13 অক্টোবর দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগ প্রশমন দিবস 13 অক্টোবর। এখান থেকে আমি গুরুত্বপূর্ণ যদি বলি, এই 4টা গুরুত্বপূর্ণ। একটা হলো 3 মার্চ, 22 মে, 13 অক্টোবর। এই 3টার গুরুত্ব এবছর সবচেয়ে বেশি। 3 মার্চ, 22 মে, 13 অক্টোবর। 13 অক্টোবর হলো দুর্যোগ প্রশমন দিবস, 22 মে হলো জীব বৈচিত্র্য দিবস, 3 মার্চ হলো বন্যপ্রাণী দিবস। এই 3টার গুরুত্ব একটু বেশি দিবসগুলোর মধ্যে। দর্শক পরীক্ষায় আসে না, এখন পর্যন্ত দর্শকগুলো পরীক্ষায় দেয় নাই, কখনোই দেয় নাই। এবারে দেখেন, দিবস গেল, ধারণা গেল, সম্মেলন, চুক্তি, প্রোটোকল, কনভেনশন, এই কটার গুরুত্ব একটু বেশি। আমরা সম্মেলন থেকে দেখি, সম্মেলন থেকে পরীক্ষায় আসে। দেখেন, যদি বেসিক দেখেন আপনি, প্রথম পরিবেশ সম্মেলন, প্রথম পরিবেশ সম্মেলন,
প্রথম পরিবেশ সম্মেলন দেখেন, পরিবেশ সম্মেলনগুলো সাধারণত 10 বছর পর পর হয়ে থাকে। প্রথম পরিবেশ সম্মেলন হলো 1972 সাল। 72 সালের নাম ছিল ইউএনসিএইচই। ইউএনসিএইচই মানে ইউএন কনফারেন্স অন হিউম্যান আর্থ। ইউএন কনফারেন্স অন হিউম্যান আর্থ। ইউএন কনফারেন্স অন तीन मे ना तो 3 मार्च বলছি ভাই, 3 মে বলি নাই তো, আমি 22 মে বলছি। 22 মে, 3 মার্চ আর বলছি 3 মে বলি নাই। ইউএনসিএইচসি অর্থাৎ মানবিক হিউম্যান আর্থ। মানবিক আর্ট মানে কি? মানবিক পৃথিবী। মানবিক পৃথিবী সম্মেলন বাংলা বললে এটা হয়। এই সম্মেলনটার প্রথম সিদ্ধান্ত হয় 1968-এ 23তম সম্মেলনে, 23তম অধিবেশনে, অর্থাৎ সাধারণ পরিষদের। ইউএনজিএ তো বোঝেন, জেনারেল অ্যাসেম্বলি। সাধারণ পরিষদের 23তম সম্মেলনে, সাধারণ পরিষদের 23তম সম্মেলনে ইউএন কনফারেন্স অন হিউম্যান আর্থ, এটা হলো মানবিক পৃথিবী সম্মেলন। প্রথম সিদ্ধান্ত হয় 1968-এ। এটা হলো ইউএনজি এর 23তম সম্মেলনের সিদ্ধান্ত হয়। আর সম্মেলন হয় 1972-তে স্টকহোমে। স্টকহোম সুইডেন। সুইডেনের রাজধানী স্টকহোমে এই সম্মেলনটা হয়। অর্থাৎ ইউএনসিএইচসি এর অপর নাম, প্রত্যেকটা সম্মেলনের কিছু অপর নাম আছে। অপর নাম স্টকহোম সামিট। পৃথিবীতে এর আগে কোনো পরিবেশ সম্মেলন হয় নাই, এটাই প্রথম পরিবেশ সম্মেলন ইউএনসিএইচসি। আর এই সম্মেলনের পর 1973 সাল থেকে 5 জুন 1973 সাল থেকে 5 জুন পরিবেশ দিবস পালিত হয়। 5 জুন পরিবেশ দিবস পালিত হয় কারণ এই সম্মেলনটা হয়েছিল 72 সালের 5 থেকে 16 জুন। 5 থেকে 16 জুন এই সম্মেলনটা হয়েছিল, তাই পরিবেশ দিবস 5 জুন 1973 সাল থেকে পালিত হয়। এই সম্মেলনের আউটকাম দুইটা। এই সম্মেলনের দুইটা আউটকাম। এই সম্মেলনের পর হলো 73 সালে 5 জুন পরিবেশ দিবস পালিত হয়। এই সম্মেলনের আরেকটা আউটকাম হলো 5 জুন, মানে ওই যেদিন শুরু হয় সেদিনকাই 5 জুন 1972 ইউনেপ প্রতিষ্ঠা। 5 জুন 1972 ইউনেপ প্রতিষ্ঠা। ইউনেপ মানে কি? ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এই প্রোগ্রামের কার্যালয় নাইরোবি কেনিয়া। অর্থাৎ জাতিসংঘের, অর্থাৎ সম্মেলন যেগুলো পরিবেশ সম্মেলন হয় এটার আয়োজক আপনি বুঝতেই পারছেন, আয়োজক জাতিসংঘ। প্রথম পরিবেশ সম্মেলনটা খুব ভালো করে দেখেন। ইউএন কনফারেন্স অন হিউম্যান আর্থ, মানবিক পৃথিবী সম্মেলন। প্রথম সিদ্ধান্ত 1968 সালে ইউএনজি এর 23তম সম্মেলনে। আর এই সম্মেলনটা হয় 72 সালের স্টকহোম সুইডেনে। এই জন্য এই সম্মেলনের অপর নাম হলো স্টকহোম সামিট। এই সম্মেলনটা হয়েছিল 5 জুন থেকে 16 জুন। এই জন্য 73 সাল থেকে 5 জুন হলো পরিবেশ দিবস পালিত হয়। আর 5 জুন 1972 সালে ইউনেপ প্রতিষ্ঠিত হয়।
ইউনেপ যার সদর দপ্তর হলো নাইরোবি কেনিয়া, আর ইউনেপ মানে হলো ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এর সদর দপ্তর হলো নাইরোবি, নাইরোবি কেনিয়া, এর সদর দপ্তর হলো নাইরোবি কেনিয়া। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে ইউএন ইউএন কনফারেন্স অন হিউম্যান আর্থ না, হিউম্যান এনভায়রনমেন্ট। আর্থ তো হলো 92 সালে, এনভায়রনমেন্ট, আমি দুঃখিত ভাই, এনভায়রনমেন্ট এটা হলো মানবিক পরিবেশ সম্মেলন, মানবিক পরিবেশ এনভায়রনমেন্ট, আমি সরি ভাই। আর এনভায়রনমেন্টটা আর্থটা হয়েছে 92 সালে, ওখানে যাব আমি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের আরেকটা বিষয় হলো এই সম্মেলনে টেকসই উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয়। টেকসই উন্নয়ন সম্মেলন, টেকসই উন্নয়ন শব্দটি, টেকসই উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয়। এই সম্মেলনে টেকসই উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয়। টেকসই উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয় এই সম্মেলনে। তবে টেকসই উন্নয়ন সম্মেলন কিন্তু এটা না। এখানে একটা খুব গিট্টু আছে, গিট্টুটা আমি একটু পরই দেখাচ্ছি আমি, যে পরিবেশ সম্মেলন, ধরিত্রী সম্মেলন এবং হলো টেকসই উন্নয়ন সম্মেলন, এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা। তাহলে প্রথম পরিবেশ সম্মেলন 1972 ইউএনসিএইচই, ইউএনসিএইচই, এই ইতে হলো এনভায়রনমেন্ট, প্রথম সিদ্ধান্ত 68 সালে, কিন্তু সম্মেলনটা হয়েছে 72 সালে। 23তম অধিবেশনে সিদ্ধান্ত হয়। 73 সালে পরিবেশ দিবস পালিত হয় 5 জুন, আর 5 জুন 1972 সালে ইউনেপ প্রতিষ্ঠিত হয়। এটা স্টকহোম সামিটের অপর নাম। এর আয়োজক হলো জাতিসংঘ। সম্মেলনে টেকসই উন্নয়ন শব্দটি ব্যবহৃত হয়। ক্লিয়ার? এখানে একটা বিষয় হলো যে দ্বিতীয় পরিবেশ সম্মেলন আয়োজক কিন্তু জাতিসংঘ, আমি যেগুলো লিখতেছি সবগুলোর আয়োজক জাতিসংঘ, অর্থাৎ ইউএন সম্মেলন বলতে পারেন। এখন যা লিখবো সব ইউএন সম্মেলন। দ্বিতীয় সম্মেলন হয় 1982 সালে, এটা হয় নাইরোবি কেনিয়া, নাইরোবি কেনিয়া। তবে এখানে তেমন কোনো আউটকাম নাই, শুধু সালটা জানলেই চলবে। দেখেন, এটা গেল। এরপরে তৃতীয় পরিবেশ সম্মেলন, এটাও পরিবেশ সম্মেলন, তৃতীয় পরিবেশ সম্মেলন। এই সম্মেলন হয় 1992-তে, এবং এই সম্মেলনটা হয় রিও ডি জেনেরিও, ব্রাজিল। রিও ডি জেনেরিও ব্রাজিলে হয়। জিওগ্রাফি ক্লাস গতকালকে সকালে 1.5 ঘন্টা হয়েছে, আবার কিছুক্ষণ ব্রেক দিয়ে আবার 2.5 ঘন্টার মতো হয়েছে। অর্থাৎ 1 আর 2 দুইটা ক্লাসই গতকালকে আছে। আপনি একটু অ্যানাউন্সমেন্টে দেখলেই পাবেন দুইটা ক্লাস, যারা গতকালকে ক্লাস পান নাই। গতকালকে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য গতকাল 13 নম্বর পাইলে ভালো, 13 যারা পাইছেন তাদের জন্য ভালো নম্বর। তৃতীয় পরিবেশ সম্মেলন, যেটা রিও ডি জেনেরিও ব্রাজিলে হয়, এই সম্মেলনটা হলো আপনার এর অপর নাম, এই পাশে অপর নাম লিখি গ্যাপটায়, এর অপর নাম কিন্তু কয়েকটা। নাম্বার 1 আর্থ সামিট, আর্থ সামিট, এটা প্রথম আর্থ সামিট। পৃথিবীতে প্রথম আর্থ সামিট হয় 1992 সালে, এবং সেই আর্থ সামিটটা নাম রিও ডি জেনেরিওতে হয়, এবং এর অপর নাম হলো রিও কনফারেন্স। তৃতীয় পরিবেশ সম্মেলন, আবার এটার নাম রিও কনফারেন্স। আর্থ সামিট প্রথম, এবং রিও কনফারেন্সের অপর নাম রিও কনফারেন্স আর্থ সামিট।
এই সম্মেলনটার নাম কিন্তু ইউএনসিইডি। নাম্বার 3 ইউএনসিইডি এর অপর নাম কনফারেন্স অন আর্থ অ্যান্ড কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউএন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এই সম্মেলনটা একটা হলো আর্থ সামিট নাম, একটা হলো রিও কনফারেন্স, একটা হলো ইউএনসিইডি। তিনটা নাম এই রিও কনফারেন্সের। রিও ডি জেনেরিওতে হয় এবং এই সম্মেলনটার সিদ্ধান্ত হয় 1988-এ ইউএনজি সম্মেলনে, ইউএনজি অধিবেশনে সিদ্ধান্ত হয়, আর সম্মেলনটা হয় 1992 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিবেশ সম্মেলন। এ যাবৎকালে যত পরিবেশ সম্মেলন আছে সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন। 178টি দেশের প্রতিনিধি অংশ নেয়, 178টি দেশের প্রতিনিধি অংশ নেয় এবং এই সম্মেলনটা সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন। 178টি দেশ অংশ নেয়। এই রিও কনফারেন্সের এটা সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন, গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন হলো রিও কনফারেন্স। এই সম্মেলনে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়, মানে বেশ কয়েকটি ঘটনা ঘটে, অর্থাৎ এই সম্মেলনের কমপক্ষে 3টা আউটকাম আছে। অর্থাৎ এই সম্মেলনের, মনে রাখবেন এটা তৃতীয় পরিবেশ সম্মেলন, কিন্তু প্রথম আর্থ সামিট। এরপরে যে কটা হবে 10 বছর পর পর সবগুলা কিন্তু আর্থ সামিট হবে, মানে পরে যেটা হবে অন্য সম্মেলন থাকলো সেটা কিন্তু দ্বিতীয় আর্থ সামিট হবে। এখন দেখেন এই সম্মেলনের আউটকামগুলো কি। এই সম্মেলনের এটাই প্রথম ধরিত্রী সম্মেলন। ওই যে আর্থ সামিট মানেই তো ধরিত্রী সম্মেলন। ওরে আল্লাহ, বাংলা লিখে দিতে হবে না, এটার অপর নাম আরেকটা আছে 4 নম্বর, ধরিত্রী সম্মেলন। ভাই, আর্থ সামিট মানেই তো ধরিত্রী সম্মেলন, বুঝছেন? যেটা আর্থের বাংলা ধরিত্রী লিখে নেন। তারপরও 4 নম্বরে আর্থ সামিট বলা হয়। এই সম্মেলনের অপর নাম আরেকটা হলো আর্থ সামিট। আউটকাম, এই সম্মেলনের আউটকামগুলো কি। নাম্বার 1, এজেন্ডা 21 চালু। এজেন্ডা 21 চালু, এটা বিষয়টা হলো এজেন্ডা কি আর 21 কি। এখানে 21 দ্বারা বলেছে 21 শতক। আর এজেন্ডা কি? পরিবেশ বিপর্যয়ের ইস্যু, পরিবেশ বিপর্যয়ের ইস্যু অন্তর্ভুক্ত, পরিবেশ বিপর্যয়ের ইস্যু অন্তর্ভুক্ত। দ্যাট মিন্স এজেন্ডা 21 হলো যে একবিংশ শতককে, এর বিষয়বস্তুটা লিখতেছি, একবিংশ শতককে পরিবেশ দূষণ মুক্ত রাখার কর্মসূচি, পরিবেশ দূষণ মুক্ত রাখার কর্মসূচি। একবিংশ শতককে পরিবেশ দূষণ মুক্ত রাখার কর্মসূচি যাকে বলা হয় মানে এজেন্ডা 21। পরীক্ষা আসবে এজেন্ডা 21 কবে চালু হয়? 1992। এজেন্ডা 21-এর বিষয়বস্তু কি? পরিবেশ। এজেন্ডা 21 কোনটির ফলে হয়? রিও কনফারেন্স বা রিও ডি জেনেরিও বা আর্থ সামিট বা 92 সালের পরিবেশ সম্মেলনের মাধ্যমে হয়। অর্থাৎ এজেন্ডা 21 চালু হয়। এই সম্মেলনের গুরুত্বপূর্ণ আউটকাম হলো 3টা। একটা হলো এজেন্ডা 21 চালু,
নাম্বার 2 ইউএনএফসিসিসি স্বাক্ষর। ইউএনএফসিসিসি স্বাক্ষর। ইউএনএফসিসিসি স্বাক্ষর মানে হলো ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। UN Framework Convention on Climate Change, that is UNFCCC। অর্থাৎ বুঝতেই পারছেন যে জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামোগত সনদ। জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামোগত সনদ বললে UNFCCC। এটা স্বাক্ষর 1992 এবং কার্যকর 1994। স্বাক্ষর 1992, কার্যকর 1994। আর UNFCCC এর কার্যাবলী স্বাক্ষরকারী কে? এর স্বাক্ষরকারী হলো ইউএনভুক্ত 193টি দেশ প্লাস প্যালেস্টাইন প্লাস নিউ দ্বীপপুঞ্জ NIEU নিউ দ্বীপপুঞ্জ প্লাস হলো কুক দ্বীপপুঞ্জ। দুইটাই নিউজিল্যান্ডের মধ্যে অন্তর্ভুক্ত। আর প্লাস হলো ইউরোপিয়ান ইউনিয়ন ইকুয়াল টু 197টি গোষ্ঠী। 197টি গোষ্ঠী। জাতি বললে 196 হবে, আর গোষ্ঠী বললে হবে 197। এই জন্য গোষ্ঠী বলা হয়। অর্থাৎ এর কাজে যদি আমরা দেখি কাজটা কি, এজেন্ডা 21 বুঝতে পারছেন যে 92 সালে চালু হয় পরিবেশ বিষয়ক একটি কর্মসূচি। অর্থাৎ এজেন্ডা 21-এর অন্তর্ভুক্ত কিন্তু ফারাক্কাবাদ, এটা লিখে রাখেন। এজেন্ডা 21-এর অন্তর্ভুক্ত বাংলাদেশের একমাত্র যেটা বাংলাদেশের ফারাক্কাবাদ। এজেন্ডা 21-এর অন্তর্ভুক্ত ফারাক্কাবাদ। অর্থাৎ পরিবেশ বিপর্যয় ঘটায় যারা, সেগুলো সব এজেন্ডা 21-এর অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং একবিংশ শতককে পরিবেশ দূষণ মুক্ত রাখার একটা কর্মসূচি। পরিবেশ দূষণ মুক্ত রাখার কর্মসূচিটা হলো এজেন্ডা 21। এখন দেখেন, এই যতবার একটা বিষয় দেখবেন যে পরীক্ষায় UNFCCC এর কাজটা দেখেন, কাজ হলো কপ আয়োজন করা। কপ মানে কি? কপ মানে হলো কনফারেন্স অফ দ্য পার্টিস। অর্থাৎ বার্ষিক পরিবেশ সম্মেলন। সাধারণত নভেম্বর মাসে হয়ে থাকে বা ডিসেম্বর মাসে। নভেম্বরের শেষে শুরু হয়। এটা কাজ, অর্থাৎ এর কাজ হলো কপ আয়োজন করা। কপ মানে কনফারেন্স অফ দ্য পার্টিস। কনফারেন্স অফ দ্য কান্ট্রিজ বলে নাই, কারণ এখানে ইউরোপীয় ইউনিয়নও জয়েন করে, এখানে নিউ দ্বীপপুঞ্জ জয়েন করে, কুক দ্বীপপুঞ্জ জয়েন করে। এখন এই রকমের কপ যত হবে, এই প্রত্যেকটা কপে জয়েন করবে অন্তত পক্ষে 196টি দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ 197টি গোষ্ঠী অংশ নেবে। এই নিউ দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ স্বাধীন রাষ্ট্র না, কিন্তু তারা কিন্তু কান্ট্রি, অ্যাজ এ কান্ট্রি তাদের বিহেভিয়ার হংকংয়ের মতো। তার মানে নিউ দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ এটা কিন্তু চীনে তাদের নিউজিল্যান্ডে তাদের সার্বভৌমত্ব। এদের সার্বভৌমত্ব নিউ দ্বীপপুঞ্জ এবং কুক দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব কিন্তু নিউজিল্যান্ডের কাছে। কিন্তু নিউ এবং কুক দ্বীপপুঞ্জ, এই দুটি দ্বীপপুঞ্জ কিন্তু এই দুইটা কিন্তু অ্যাজ এ স্টেট না, অ্যাজ এ কান্ট্রি হিসেবে তাদের আচরণ। স্টেট এবং কান্ট্রি মানে হলো স্টেট মাস্ট বি সভারেন, অর্থাৎ তারা সভারেন্টি নাই, কিন্তু তারা কিন্তু জাতি। সেক্ষেত্রে পরীক্ষায় কিন্তু আসছিল COP 21-এ 40তমতে আসছিল COP 21-এ কতটি জাতি অংশ নেয়। তাহলে COP 21-এ অবশ্যই অংশ নিয়েছে কটা জাতি? 196টা জাতি। 196টা জাতি অংশ নেয়, এবং এই 196টা জাতি এবং হলো ইউরোপিয়ান ইউনিয়ন। তাই কপের অন্তর্ভুক্ত গোষ্ঠী বলা হয় 97টি গোষ্ঠী বা পার্টিস।
আর জাতি বললে বলা হয় 196টি দেশ বা জাতি। আর একেবারে সার্বভৌম দেশ বা জাতিসংঘভুক্ত 193টা সদস্য। ফিলিস্তিন আছে, নিউ দ্বীপপুঞ্জ আছে, কুক দ্বীপপুঞ্জ, আর আছে ইউরোপিয়ান ইউনিয়ন। দেখেন সব মিলে কিন্তু 97টি গোষ্ঠী হয়। অর্থাৎ ইউএনএফসিসির কাজ হলো বার্ষিক পরিবেশ সম্মেলন আয়োজন করা, এবং বার্ষিক পরিবেশ সম্মেলনকে নাম হলো কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস। কনফারেন্স অফ দ্য পার্টিস হলো নাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ও সমস্যা নেই, আমি ক্লাসে 43 নম্বর। কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমাকে নক দেন, ওখানে অ্যাড পাঠান আর আমাকে SMS করেন না আইডি থেকে। ওকে। ফারাক্কাবাদ কি আমাদের জন্য ভালো না? পরিবেশ বিপর্যয়ের ইস্যু না, এই জন্য তো ফারাক্কাবাদকে আমরা অন্তর্ভুক্ত করছি, যাতে ফারাক্কাবাদ আমাদের এই পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করে। অর্থাৎ ফারাক্কাবাদ এই এজেন্ডা 21-এর অন্তর্ভুক্ত। এরপরে দেখেন চতুর্থ পরিবেশ সম্মেলন। চতুর্থ পরিবেশ সম্মেলন অবশ্যই 10 বছর পর হবে, 2002 সালে, এবং সেই সম্মেলনটা হবে জোহানেসবার্গে। জোহানেসবার্গ হলো দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা। এই সম্মেলনের অনেকগুলো নাম আছে, বেশ কয়েকটা নাম আছে। এটা একই সাথে চতুর্থ পরিবেশ সম্মেলন, অপর নাম। এই সম্মেলনের অপর নাম বেশ কয়েকটা। নাম্বার 1, এটাকে বলা হয় প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন। প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন। এর আগে কোনো টেকসই উন্নয়ন সম্মেলন হয়নি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলন বললে 2015 হবে, যেটা আমি গতকালকে বলছি যে SDG সামিট, ওটা লক্ষ্যমাত্রা, জি মানে গোল। অর্থাৎ প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন বললে 2002 সালে। আর প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলন অথবা SDG সম্মেলন, SDG সামিট, এইটা হয়েছে 2015 সালে, 25 থেকে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে। এবং এর চেয়ারম্যান ছিল কিন্তু শেখ হাসিনা এবং ওবামা। এর চেয়ারম্যান, সভাপতি, কো-চেয়ারম্যান আর কি, কো-চেয়ারম্যানই 2জন চেয়ারম্যান। কো-চেয়ারম্যান ছিল ওবামা প্লাস হাসিনা। এখন আপনি দেখেন জোহানেসবার্গ সামিটের অপর নাম হলো প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন। আর প্রথম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলন বা SDG সম্মেলন, যেটা 15 সালের 25 থেকে 27 সেপ্টেম্বর, এটা নিউ ইয়র্কে হয়। আর এর কো-চেয়ারম্যান ছিল 2জন, ওবামা এবং শেখ হাসিনা। দেখেন এই সম্মেলনটার নাম হলো চতুর্থ পরিবেশ সম্মেলন। এই সম্মেলনের নাম হলো প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন। এই সম্মেলনের নাম হলো জোহানেসবার্গ সামিট। জোহানেসবার্গ সামিট। এই সম্মেলনের অপর নাম দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। আপনি একটু আগে দেখছেন যে এইটা প্রথম ধরিত্রী সম্মেলন। রিও ডি জেনেরো, ব্রাজিলে রিও কনফারেন্স দেখছি আর্থ সামিট, প্রথম আর্থ সামিট। এটারই দ্বিতীয় আর্থ সামিট বললে হবে 2002। আর দ্বিতীয় আর্থ সামিট মানেই এটা প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন, এটাই চতুর্থ পরিবেশ সম্মেলন। এই জোহানেসবার্গ সামিট, এবং এটাই কিন্তু দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। 2002 সালে জোহানেসবার্গে হয়। আজকে যে আপনি দুর্নীতি মানে যেগুলো দেখেন, যেমন চরম দারিদ্র্য, অপুষ্টি, মাদক সমস্যা, সংঘবদ্ধ সন্ত্রাস, দুর্নীতি, মানব পাচার, এই সবগুলাই কিন্তু আপনি যে টেকসই উন্নয়নের মধ্যে দেখেন, এগুলো সব কিন্তু এর বিষয়বস্তু। ক্লিয়ার? এখানে আর তেমন কিছু দরকার নাই, যেমন অপুষ্টি দূর করা, দুর্নীতি দূর করা, এগুলো আসলে পরীক্ষায় থাকে না, প্রিলিতে এগুলো অত বেশি
আসেন, আমি যেটা লিখছি এর মধ্যে থেকে ঘুরে ফিরে প্রশ্ন হবে। তার মানে জোহানেসবার্গ সামিট দক্ষিণ আফ্রিকায় হয়, এটাই কিন্তু জোহানেসবার্গ সামিট, এটাই কিন্তু চতুর্থ পরিবেশ সম্মেলন, এটাই প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন, দ্বিতীয় ধরিত্রী সম্মেলন, দ্বিতীয় ধরিত্রী। এই জন্য আপনাদের মধ্যে খুব গিট্টু লাগে এটা নিয়ে। কপে ইউএন ভুক্ত দেশ কি 195টা না? জাতিসংঘভুক্ত দেশ 95 কেমন হবে? জাতিসংঘভুক্ত সদস্য মনে নেই না, সদস্য তো 193টা। স্বীকৃতি দিচ্ছে 195 দেশকে, বাট জাতিসংঘ সদস্য পদ দিয়েছে তো 193টাকে। এবারে পঞ্চম পরিবেশ সম্মেলন 2012 সালে, যেটা হয় রিও ডি জেনেরিও, ব্রাজিলে। রিও ডি জেনেরিও, ব্রাজিল। রিও ডি জেনেরিও, ব্রাজিল। এই সম্মেলনটা 2012 সালে হয় রিও ডি জেনেরিও, ব্রাজিলে, এবং এই সম্মেলনের পরে পৃথিবীতে গ্রিন ইকোনমি চালু হয়। গ্রিন ইকোনমি কনসেপ্টটা চালু হয়, এবং এই গ্রিন ইকোনমির প্রস্তাবক দেশটা কিন্তু ভারত। প্রস্তাবক দেশ হলো ভারত। এখন দেখেন, এই রিও ডি জেনেরিও সম্মেলনের আবার অনেকগুলো নাম আছে। 1 নম্বর রিও+20, অপর নাম। এই সম্মেলনের অপর নাম দেখেন রিও+20। রিও+20 কেন? রিও ডি জেনেরিও, ব্রাজিলে 92 সালে যে সম্মেলনটা হয় তার 20 বছর পরে 12 সালে রিও ডি জেনেরিও হয়, এই জন্য এটার নাম রিও+20। এটাই কিন্তু দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন। দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন। দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন কেন? কারণ এইটা ছিল টেকসই উন্নয়ন সম্মেলন প্রথমটা, তার মানে এটা দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন। এটাই পঞ্চম পরিবেশ সম্মেলন। এখন দেখেন এইটারই আরেকটা নাম, সেটা হলো তৃতীয় আর্থ সামিট। তৃতীয় আর্থ সামিট, কারণ আর্থ সামিট তো প্রথম 92, দ্বিতীয় 2002, তাহলে তৃতীয় 2012। এটা তৃতীয় আর্থ সামিট, রিও+20, দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন। এবং এই সম্মেলনের নামই হলো ইউএন কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যেমন এই যে জোহানেসবার্গে হয়, এর নাম কিন্তু WSSD, অর্থাৎ ওয়ার্ল্ড কনফারেন্স, ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটার অপর নাম আরেকটা আছে, ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং এই সম্মেলন নিয়ে গিট্টু লাগার কারণে অনেকেই মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নটা। এই গিট্টুটা এইটাই, পরিবেশ সম্মেলন এ পর্যন্ত হয়েছে 5টা 10 বছর পর পর। জাতিসংঘের পরিবেশ সম্মেলন আর বার্ষিক পরিবেশ সম্মেলন কিন্তু হলো কপ। আর পরিবেশ সম্মেলন এ পর্যন্ত হয়েছে 5টা, সেটা প্রথম 1972 সালে স্টকহোম সামিট, দ্বিতীয় নাইরোবি, তৃতীয় হলো 92 রিও ডি জেনেরিও, আর চতুর্থ হলো 2002 জোহানেসবার্গ, পঞ্চম হলো রিও ডি জেনেরিও 2012। এবং রিও ডি জেনেরিও সম্মেলন ব্রাজিলে যেটা হয় রিও+20, দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন, তৃতীয় আর্থ সামিট, এটা প্রস্তাবক দেশটা ছিল ভারত। তবে একটা বিষয় হলো, এই রিও+5 হয়েছে 1997 সালে। রিও+5 1997, এই রিও+5 1997, এখানে কিন্তু কিয়োটো প্রোটোকলের ভিত্তি রচিত হয়। ওটাও রিও ডি জেনেরিও। কিয়োটো প্রোটোকলের ভিত্তি স্বাক্ষরিত, কিন্তু কিয়োটো প্রোটোকল এখানে হয়নি, বাট এর ভিত্তি রচিত হয় কিন্তু কিয়োটো প্রোটোকলে। অর্থাৎ এটা হয়েছে জুন মাসে, কিন্তু কিয়োটো প্রোটোকল হয়েছে ডিসেম্বর মাসে। সো তাহলে দ্বিতীয় পরিবেশ সম্মেলন, তৃতীয় পরিবেশ সম্মেলন, চতুর্থ পরিবেশ সম্মেলন। জাতিসংঘের পরিবেশ সম্মেলন 5টা, আর বার্ষিক সম্মেলন বললে কিন্তু COP21 এ পর্যন্ত 25টা হয়েছে, মানে COP1, COP2, COP3। সেটা সম্মেলনের মধ্যে আমি কিন্তু রিসেন্ট সম্মেলনে এখনো যাইনি,
সম্মেলনের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হলো কপ। কপ হলো কনফারেন্স অফ দ্য পার্টিস। কপ যদি বলেন কপ অন যেটা, সেটা হচ্ছে 1994 এবং সেই সম্মেলনটা হয় বার্লিনে, বার্লিন জার্মানি। বার্লিন জার্মানি 94 সালে হয় না, এটা 95 সালে হয়েছে প্রথম। কপ অন হলো 1995 বার্লিন জার্মানি। এরপরে আমি গুরুত্বপূর্ণ যদি বলি সেটা হলো কপ 15, যেটা হয় 2009 সালের ডেনমার্কে, কোপেনহেগেন ডেনমার্ক। কোপেনহেগেন ডেনমার্ক। আমি ওই বছর ভাবছিলাম 9 সালে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি কোচিংয়ে পড়াই, অ্যাডমিশন কোচিংয়ে। তখন আমি ভাবছিলাম যে এই কপ মনে হয় কোপেনহেগেনের সংক্ষিপ্ত রূপ। পরের বছর কপ 16 দেখে বুঝছি আল্লাহ আমি এটা কি পড়াইছি আর কি বুঝছিলাম। এই কপ অন 15 সম্মেলনটা এটা গুরুত্বপূর্ণ হলো এটা উষ্ণতা বিরোধী, উষ্ণতা বিরোধী সম্মেলন। এখানে জায়গা পেয়েছিল উষ্ণতা বিরোধী। এবং এই সম্মেলনের একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এই কপ 15-এর উল্লেখযোগ্য বিষয় ছিল যে গ্রিন ক্লাইমেট, অর্থাৎ জলবায়ু পরিবর্তন তহবিল গঠন করা। জলবায়ু পরিবর্তন তহবিল গঠনের তাগাদা দেয়, জলবায়ু পরিবর্তন তহবিল গঠনের তাগাদা দেয়, যে প্রত্যেকটা দেশ যেন জলবায়ু পরিবর্তন তহবিল করে। এবং পৃথিবীর প্রথম দেশ হিসেবে বিসিসিটিএফ হিসেবে জলবায়ু তহবিল গঠন করে বাংলাদেশ। জলবায়ু তহবিল গঠন করে বাংলাদেশ এবং সেটার নাম হলো বিসিসিটিএফ। বিসিসিটিএফ মানে কি? বিসিসিটিএফ হলো বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, এই বিসিসিটিএফ গঠিত হয় 2010 সালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অর্থাৎ এই ট্রাস্ট ফান্ডের জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। কপ 15 সম্পর্কে আবার বলি আমি। কপ 15 এটা হলো উষ্ণতা বিরোধী সম্মেলন। এই জলবায়ু পরিবর্তন তহবিল গঠনের তাগাদা দেওয়া হয় এই সম্মেলনে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে জলবায়ু তহবিল গঠন করে বাংলাদেশ, তার নাম হলো বিসিসিটিএফ, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলেন্স ফান্ড। এটা 10 সালে হয়, জলবায়ু পরিবর্তন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। গ্রিন ইকোনমিটা বুঝলেন না, টিম টিটি আপনি বলছেন ফিফথ কনফারেন্সের আউটকাম। হ্যাঁ, ফিফথ কনফারেন্সের আউটকাম গ্রিন ইকোনমি। গ্রিন ইকোনমি সবুজ অর্থনীতি, পরিবেশ বান্ধব অর্থনীতি। অর্থনীতি অনেকগুলো অর্থনীতি আছে, যেমন আপনার ব্ল্যাক ইকোনমি আছে, গ্রিন ইকোনমি আছে, গ্রে ইকোনমি আছে, তারপরে আপনার এই যে হোয়াইট ইকোনমি আছে। ব্ল্যাক ইকোনমি হলো যেটা হলো আপনার ব্ল্যাক ইকোনমি যেটা হলো স্মাগলিং, যেটা কেমনটা লাগে। আচ্ছা, এবারে দেখেন সো কপ 15 গেল।
কপ 15 থেকে এখানে তাপমাত্রা 2 ডিগ্রির নিচে রাখার একটা জোর দেওয়া হয়, যে তাপমাত্রা 2 ডিগ্রির নিচে, উষ্ণতা বিরোধী সম্মেলন তো ব্র্যাকেটে লিখে রাখেন 2 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকবে, 2 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকবে। এবারে কপ 15 এর পরে গুরুত্বপূর্ণ হলো কপ 21। কপ 21, আচ্ছা কপ 16 দেখি। 16 2010, এটা হয় মারাকেশ মরক্কো। মারাকেশ মরক্কো। এখানে জিসিএফ গঠনের কথা বলা হয়, জিসিএফ গঠনের কথা বলা হয় এবং জিসিএফ গঠিতও হয়। সেই জিসিএফ হলো গ্রিন ক্লাইমেট ফান্ড, খুবই গুরুত্বপূর্ণ। জিসিএফ মানে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্রিন ক্লাইমেট ফান্ড। আর এর প্রতিষ্ঠাতা যদি বলে, সে প্রতিষ্ঠাতা হলো অবশ্যই কপের কর্তৃপক্ষ হবে UNFCCC। UNFCCC। মারাকেশ মরক্কোতে জিসিএফ গঠন হয়, গঠনের কথা বলা হয়েছে কিন্তু এখানে এই জায়গায় জিসিএফ গঠনের, ওই যে ফান্ড কথা বলছে না, জিসিএফ গঠনের প্রস্তাব, মানে ওই যে তহবিল গঠন করবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দেশ আলাদা করে করবে, জাতিসংঘ নিজেও একটা করবে। আর সেই গঠনটা হয় 2010 সালে। এই গঠন জিসিএফ গ্রিন ক্লাইমেট ফান্ড, প্রতিষ্ঠাতা UNFCCC, আর প্রতিষ্ঠা বললে 2010, প্রতিষ্ঠা 2010, অর্থাৎ মারাকেশ মরক্কোতে এখানে কপ 16 হয়। আর এখানে কিন্তু জিসিএফ গঠন করা হয় গ্রিন ক্লাইমেট ফান্ড, এর প্রতিষ্ঠাতা হলো UNFCCC, আর প্রতিষ্ঠা হলো 2010 সালে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এর সদর দপ্তর, এর সদর দপ্তরটা খুব গুরুত্বপূর্ণ। আর যা আপনার প্রিলিমিনারিতে সদর দপ্তর 6টা, প্রিলিতে মনে হয় 8টা সদর দপ্তর আসছে এ পর্যন্ত। সদর দপ্তর কিন্তু পড়তে হবে। সদর দপ্তর হলো ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। কপ 16 ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই 3টা কপ মোটামুটি গুরুত্বপূর্ণ, আসলেও পারে নাও আসতে পারে, বলা যায় না, বাট খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কপ 21। তাহলে আমরা কপ 21টা দেখি। জিসিএফ গঠন 2010 সালে, গ্রিন ক্লাইমেট ফান্ড UNFCCC। গ্রিন ক্লাইমেট ফান্ডের কথা হলো যে, অর্থাৎ উন্নয়নশীল মানে স্বল্পোন্নত দেশগুলোকে এই ফান্ড গঠন করে $100 বিলিয়ন দেওয়া হবে, $100 বিলিয়ন। এবং $100 বিলিয়ন হলো $10,000 কোটি দেওয়া হবে, $10,000 কোটি দেওয়া হবে। এবারে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কপ 21। কপ 21 যেটা হয় প্যারিস, ফ্রান্স। প্যারিস, ফ্রান্স 2015। কপ 21 95 সালে প্রথমটা হলে, 15 সালে 21টা হবে, 21তম হবে। কপ 21 প্যারিস, ফ্রান্সে হয়। এটা হলো পৃথিবীর বড় জলবায়ু চুক্তির রূপরেখা দেওয়া হয়, জলবায়ু চুক্তির রূপরেখা প্রদান, জলবায়ু চুক্তির রূপরেখা প্রদান। এই সম্মেলনটা হয়েছে কিন্তু প্যারিসে, সম্মেলনটা হয় প্যারিসে। দেখেন, জলবায়ু চুক্তির রূপরেখা প্রদান করা হয়। এই কপ 21 এর সুপারিশ, এই সুপারিশ গৃহীত হয় 12 ডিসেম্বর 2015 সালে। সুপারিশ গৃহীত হয় 12 ডিসেম্বর 2015 সালে। তবে এটা গৃহীত হয়েছে কিন্তু নিউ ইয়র্কে, অর্থাৎ জাতিসংঘে। এখন যা হবে, ও প্যারিসে শুধু সম্মেলনটা করবে, এরপর যা হবে সব নিউ ইয়র্কে। আর এই সুপারিশ নিয়ে চুক্তি হয়, চুক্তি স্বাক্ষর।
সেই চুক্তি স্বাক্ষরটা হয় 22 এপ্রিল 2016, এটাও নিউ ইয়র্কে। এবং এই চুক্তিটার নামই কিন্তু প্যারিস জলবায়ু চুক্তি, পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু চুক্তি। প্যারিস জলবায়ু চুক্তি পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু চুক্তি। আর প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়েছে 16 সালের 22 এপ্রিল, বাট প্যারিসে COP21 হয়েছে 15 সালে। এবং এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে কিন্তু নিউ ইয়র্কে। নাম প্যারিস জলবায়ু চুক্তি, বাট এটা স্বাক্ষরিত হয় নিউ ইয়র্কে। এখানে কয়েকটা ডেট জানতে হবে। মনে রাখবেন, এই চুক্তিতে প্রথম স্বাক্ষরকারী ফ্রান্স। যেহেতু প্যারিস চুক্তি, তাই ফ্রান্সের প্রথম স্বাক্ষরকারী। আর বাংলাদেশ স্বাক্ষরকারী ওই দিনই 22 এপ্রিল। বাংলাদেশ সবসময় শুরুতেই করে, ম্যাক্সিমাম শুরুতে স্বাক্ষর করে ফেলে। ওরা তো বাংলাদেশ তো বুঝে না, মানে স্বাক্ষর করতে বললে খালি বলে যে কলমটা দাও, মানে নিয়ে স্বাক্ষর করে ফেলে। এমনি আর কোনো খবর নাই, কেন স্বাক্ষর করলো, কি করলো না করলো, পরে কি সমস্যা হবে, এত কিছু মনে কম বুঝে, নয়তো এত স্বাক্ষর করে কেন? আপনি চিন্তা করেন, একটা যে 2017 সালে যে TPNW হয়, সেই চুক্তিটা হলো নিউক্লিয়ার উইপনের যে চুক্তিটা, সেখানে বাংলাদেশ প্রথম স্বাক্ষর করছে। তো দরকার আছে তুই কি পরমাণু বানাও? তুই কি বানাবি জীবনে? খুদ দেয়। ভালো করে মনে করেন, একটা ভালো করে টিউবওয়েল বসাতে পারে না, পরমাণু অস্ত্র বানালাম। তারপর আমাদের মনে করেন একটু ভাব আছে না, ভাব থাকতে হবে। তো হ্যাঁ, BCCTF থেকে কি ক্রুজ স্কুল এটা তৈরি করা হয়েছে। আপনারা কয়জন আছেন নাকি চলে গেছেন? স্বাক্ষর করলে কিছু পাইছে, কিছু পাইতে পারে না, ঠিক আছে। এরপরে হলো এই চুক্তিটা কার্যকর। এই প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরটা হয়েছে 4 নভেম্বর 2016। কার্যকর কখন হয় জানেন? কোনো চুক্তি কার্যকর কিন্তু ইচ্ছা করলে করতে পারে না। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক যে স্বাক্ষরকারী থাকে, একটা নির্দিষ্ট সংখ্যকের কিন্তু অনুমোদন দিতে হয়। তারা যখন অনুসমর্থন করে, পার্লামেন্ট কর্তৃক আইন পাশ করে, তখনই এটা কার্যকর হয়। এবং এখানে বলা ছিল যে 55টি দেশ যদি অনুমোদন করে, 55টি দেশ অনুসমর্থন যেটাকে বলে রেটিফিকেশন, এই অনুসমর্থন পার্লামেন্টে করতে হয়। পার্লামেন্টে যখন অনুসমর্থন করে দেয়, তখনই এটা কার্যকর হয়। 54টা করলে হবে না। ওদের বলাই ছিল যে 55টি দেশের কমপক্ষে অনুসমর্থন করতে হবে। এটা বলা থাকে যে কোনো চুক্তির মধ্যে। এবং এটা অনুসমর্থন করলেই তখন এটা কেম ইনটু ফোর্স হয়। কেম ইনটু ফোর্স মানে হলো আপনার, মানে কিছু ফর্মালিটিস আছে, ফর্মালিটিস অফ ট্রিটিস। এটা একটু লিখে নেন, যদি প্রিলিতে আসবে না কিন্তু রিটেনে কাজে লাগবে। ফর্মালিটিস অফ ট্রিটিস এর মূল উদ্দেশ্য কি জানেন? মানে ফর্মালিটিস, ট্রিটিস চুক্তির কিছু ফর্মালিটিস থাকে। নাম্বার 1, সিগনেচার। সিগনেচার মানে হলো স্বাক্ষর হলো যে এটা আপনি মানতে বাধ্য না। স্বাক্ষর করছেন আপনি, ওখানে উপস্থিতকে বোঝায়। অর্থাৎ একবারে লোয়ার ফর্মালিটিস অফ ট্রিটিস, মানে উপস্থিত থাকাকে বোঝায়। আপনি এখানে উপস্থিত থেকে বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমরা যে বলছো এইটা করা উচিত, আচ্ছা ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, এর ঘুমাই বলতে পারেন। স্বাক্ষরের সাথে কোনো সম্পর্কই নাই। দেখেন না বাংলাদেশ খুদে স্বাক্ষর করে ফেলে, এখানে কিন্তু আর কিছু নাই। এরপরে হলো সেকেন্ড যেটা হয়, রেটিফিকেশন মানে হলো অনুসমর্থন। এই অনুসমর্থন মানে উপস্থিত থাকা বোঝায়, উপস্থিত থাকা বা সমর্থন বোঝায় যে তোমরা যে এটা যে তোমরা উত্থাপন করেছো, এটা আসলে আমি উপস্থিত ছিলাম বা আমি এখানে এটাকে মানলাম। রেটিফিকেশন মানে হলো অনুসমর্থন মানে হলো যে মানতে বাধ্যতা স্বীকার করাকে বোঝায়। নাম্বার 3, সাকসেশন।
সরি, অ্যাকসেশন। অ্যাকসেশন ট্রিটিসের 3 নম্বর ফরম্যাট হলো অ্যাকসেশন। অ্যাকসেশন মানে কি? অ্যাকসেশন মানে হলো ভাই, প্রথমে আপনি স্বাক্ষর করেন নাই, আপনি ছিলেন ওখানে কিন্তু স্বাক্ষর করেন নাই, আপনাকে বলছে ভাই স্বাক্ষর করেন, কিন্তু আপনি স্বাক্ষর করেন নাই, আপনি ভাব নিছেন, পরে চিন্তা করলেন যে না আমাকে স্বাক্ষর নিতে হবে, এই জন্য সে আবার বললেন যে আচ্ছা ঠিক আছে, বলে আচ্ছা ঠিক আছে। অর্থাৎ প্রথমে না থেকে পরে ফিরে আসা, প্রথমে না থেকে পরে ফিরে আসা, এটাকে বলা হলো অ্যাকসেশন। নাম্বার 4, সাকসেশন। সাকসেশন মানে হলো আপনার উত্তরসূরি যদি কেউ, আপনার উত্তরাধিকারী যদি স্বাক্ষর করে, তাহলে আপনি উত্তরাধিকারী স্বাক্ষর করলে সেখানে আপনি কি করবেন? আপনি এখানে যুক্ত হবেন, অটোমেটিক যুক্ত হবেন, এটাকে বলা হয় সাকসেশন। উত্তরাধিকার মানে কি? ধরেন ব্রিটেন তারা ম্যাগনা কার্টা স্বাক্ষর করছে, ব্রিটেন দিয়ে বোঝানো যাবে না। ধরেন আপনি সুদান সে আইসিসির সব নীতিমালা, ধরেন আপনি কি করে বুঝাই আমি, ধরেন পাকিস্তান জেনোসাইড কনভেনশনে স্বাক্ষর করছে, সেক্ষেত্রে আপনি এটা মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনি নতুন করে স্বাক্ষর করতে পারেন, কিন্তু আপনি যদি স্বাক্ষর না করেন আপনি অটোমেটিক্যালি এটা অন্তর্ভুক্ত হয়ে গেছেন। না থাকলে পার্লামেন্টে পাশ করবেন যে আমি এটা অন্তর্ভুক্ত না। অর্থাৎ উত্তরাধিকারী দেশের স্বাক্ষরকে বুঝায়। দেখেন জাতিসংঘ সনদ হয়েছে 45 সালে, সেই সনদে স্বাক্ষর করছে প্রথম হলো আমাদের স্বাধীন হয়নি, তারপরও 45 সালে কিন্তু ভারত স্বাক্ষর করেছে। আমরা ভারতের মধ্যে ছিলাম, তাহলে অটোমেটিক্যালি আমরা জাতিসংঘ সনদের প্রতি আমাদের স্বাক্ষর করা হয়ে গেছে। এটা হলো সাকসেশন। রূপপুর প্ল্যান্টে পারমাণবিক চুল্লি ভেসেল বসানো হয়ে গেছে, আগামী বছর বিদ্যুৎ উৎপাদন চালু হবে, আশা করছি কয়েক বছরের মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করে উত্তর কোরিয়া টেক্কা দিয়ে বাংলাদেশ। নাহিদ ফারুকি, কাজ নাই তো? উত্তর কোরিয়াকে চিনেন? ইটের একটা চিনেন না তো কি বলবো, আপনি চেনেনই না। অনুসমর্থন মানে পার্লামেন্টে হয়, হ্যাঁ ক্যাবিনেটে, অর্থাৎ গভর্নমেন্ট করে, আর ক্যাবিনেট যেটা করে ওটা কিন্তু পার্লামেন্টে পাশ হইতে হয়, জানেন এটা? ক্যাবিনেট কিন্তু আপনার ক্যাবিনেট মানে অনলি ক্যাবিনেট ইজ গভর্নমেন্ট বলতে ক্যাবিনেটকে বোঝায়, কিন্তু ক্যাবিনেট কার কাছে? মন্ত্রী পরিষদের প্রত্যেকটি সদস্য কার নিকট দায়বদ্ধ? সংসদের নিকট। তা সংসদে কিন্তু এটা পাশ করতে হবে, নয়তো খবর হয়ে যাবে। ক্যাবিনেটে একটা জিনিস করলেই কিন্তু হবে না, পার্লামেন্টে পাশ করতে হবে। পার্লামেন্ট কিন্তু ভাই ব্যাপক ক্ষমতাবান, পার্লামেন্ট অনেক ক্ষমতাবান, কিন্তু পার্লামেন্ট তো আমরা শুনি আমরা কি করি, আমাদের যে রকমের ধান্দা ঠিক সেই রকমেরই হয়। আমরা এমপি হয়, এমপিরে বলি ব্রিজ বানাইতে, এমপিরে বলি রাস্তা বানাইতে। এমপি কি রাস্তা বানানোর জন্য হয়েছে? জীবনও না। এমপির কি এলাকায় কোনো কার্যালয় আছে? দেখছেন কোনো এমপির কার্যালয় আছে সরকার করছে? জীবনও নাই। মেম্বার অফ পার্লামেন্ট, তার নাম হলো ল মেকার, সে হলো আইন প্রণেতা, তিনি ওখানে বসে আইন তৈরি করবেন। এমপির কাজ কিন্তু আপনার ওই রাস্তা করা না। আমরা গভর্নমেন্ট অথর্ব শিক্ষিত অশিক্ষিত সবাই বলে আমাদের রাস্তা বানানো, ওরা ভোট দেবো না। ও কি ভোট দেবো? রাস্তা বানানোর জন্য হয়েছে? বুঝে না শোনে না খালি। ও তো হয়েছে ভাই সংসদে, ও যাবে, ওর নামই হলো ল মেকার, ও আইন তৈরি করবে। ও তো রাস্তা বানানোর জন্য হয় নাই, ও ব্রিজ বানানোর জন্য হয় নাই, কালভার্ট বানানোর জন্য হয় নাই, ঠিক আছে? ও জাস্ট ল মেকার, ও আইন তৈরি করবে, আর কিচ্ছু না। আমরা যেরকম চাই এই জন্য আমাকে এমপি ওই রকমের হয়, ওদের আইন সম্পর্কে জানি না। অনেক এমপি আছে যে আইনই জানে না, ও তো কার্যপ্রণালী বিধিই তো মনে হয় জানে না। আমি চ্যালেঞ্জ, অনেক এমপি আছে কি সে কি বলে না বলে যে গিয়া। আমি একজন মন্ত্রীকে চিনি, আমি বর্তমান একজন মন্ত্রীকে চিনি, খুব ভালো করে জানি, এবং আমার এক ছোট ভাই কি আসছিস নাকি ভাই? তুই থাকলে তার কিছু বলিস না। ও স্ক্রিপ্ট লিখে দেয় ওই মন্ত্রী ইন্টারমিডিয়েট পাস, পড়াশোনা করে নাই। সে বলে যে তুমি আমাকে এগুলো লিখে দাও, তারপর সে লিখে দেয়। এবং তাকে বলা হয়েছে যে আপনি কথা বলবেনই না, সে আসলেই বলে না।
সাকসেশন নাম্বার 5 হলো কেম ইনটু ফোর্স। কেম ইনটু ফোর্স, এই কেম ইনটু ফোর্স মানে হলো কার্যকর বোঝায়। এই কার্যকর মানে হলো নির্দিষ্ট সংখ্যকের অনুমোদনের পরে, নির্দিষ্ট সংখ্যকের অনুমোদনের পরে বা অনুসমর্থনের পরে কার্যকর, অনুসমর্থনের পরে। এই জন্য প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন হলো 4 নভেম্বর 2016। একটাও কথা মনে রাখবেন, 19 ফেব্রুয়ারি 2021 এই দিনকা যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসে। ইউএসএ প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসে। প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসে 19 ফেব্রুয়ারি 2021 তারিখে। ক্লিয়ার? তাহলে COP21 ইম্পর্টেন্ট ছিল, সেটা হয়ে গেছে। তবে মনে রাখবেন COP25 এটা হয়েছে কিন্তু 2019 সালে। COP25 এটা হয়েছে 2019 সালে। এটার আয়োজক ছিল চিলি, কিন্তু আয়োজনটা হয়েছে মাদ্রিদে। মাদ্রিদ, স্পেন। মাদ্রিদ, স্পেন। 2019 সালে মাদ্রিদ, স্পেন। এখানে হয় COP25। আর COP25-এ নিউ গ্রিন ডিল স্বাক্ষর করে ইউরোপিয়ান ইউনিয়ন। নিউ গ্রিন ডিল স্বাক্ষর করে ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে নিউ গ্রিন ডিল এটা স্বাক্ষর করে ইউরোপিয়ান ইউনিয়ন। আর নিউ গ্রিন ডিল যেটা, এটা বলতে বোঝায় 2050 সালের মধ্যে 0% কার্বন এমিশন, অর্থাৎ কার্বন নির্গমন 50 সালের মধ্যে শূন্য করবে। 0% কার্বন এমিশন বাই 2050। আর 2030-র মধ্যে 100% রিনিউয়েবল এনার্জি। 100% রিনিউয়েবল এনার্জি। ওকে, তো এই পর্যন্ত আজকে থাকবে। আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকাল আপনাদের ক্লাস হবে সকাল 7:30, ইনশাল্লাহ 7:30। 7:30 শুরু হবে এবং বাকি অংশ, পরিবেশের বাকি অংশ শেষ করা হবে। আগামীকালকে কিন্তু পরীক্ষা আছে 9:30। আর আপনারা ডিসেন্ট ভিউ এবং বেসিক ভিউ থেকে পরিবেশ অধ্যায় পড়ে রাখবেন, ঠিক আছে? আগামীকালকে সকাল 7:30 ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার? তাহলে কপ হয়ে গেল। দেন আমরা আগামীকালকে বাকি অংশ শেষ করব, চুক্তি এবং প্রোটোকল আর হলো পরিবেশ। আজকেও শেষ করা যাইতো, তারপরে বলবেন যে একটা ক্লাসের মধ্যে সব শেষ করে ফেলছে। ক্লাস একটা বাড়াই দেই আপনাদের সন্তুষ্টির জন্য। 100% রিনিউয়েবল এনার্জি, ইউরোপিয়ান ইউনিয়ন, নিউ গ্রিন ডিল খুবই গুরুত্বপূর্ণ। এটার কিন্তু ফ্রান্সে হয়েছে, ফ্রান্সে মাদ্রিদে হলো সম্মেলন হয়েছে, কিন্তু নিউ গ্রিন ডিল হয়েছে ফ্রান্সে। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত।